আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অজৈব যৌগের নামকরণের ৩ নম্বর ভিডিওতে অর্থাৎ তৃতীয় পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে যেটা শেখাবো সেটা হলো দুইটি মৌলের সাথে যদি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেই যৌগের নামকরণটা কেমন হবে। দুইটি মৌল যেটা থাকবে সেটা তার মধ্যে থাকবে একটি ধাতব মৌল এবং একটি অধাতব মৌল এবং এর সাথে অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে। এই সমাবেশটা যদি থাকে তাহলে সেই যৌগের নামকরণটা কেমন হবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা খুবই কমন একটি দুই মৌল বিশিষ্ট একটি যৌগ নেব, যেমন দুইটি মৌল নেব, যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এই দুইটি মৌলের সাথে যদি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে এর নামকরণটা কেমন হবে। তোমরা মনে রাখবা, দুইটি মৌলের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত থাকলে নামকরণটা কেমন হবে সেটা নির্ভর করবে এই অক্সিজেন পরমাণুর সংখ্যার উপর। ওকে, আমি আবার বলছি, দুইটি মৌলের সাথে, দুইটি মৌলের মধ্যে একটা হবে ধাতু এবং একটা হবে অধাতু। তো এই দুইটি মৌলের সাথে যদি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেই যৌগের নামকরণটা কেমন হবে সেটা নির্ভর করবে এই অক্সিজেনের সংখ্যার উপর। দেখো, এখানে অক্সিজেন একটি আছে তাহলে এটার নামকরণ একরকম হবে। আবার যদি অক্সিজেন সংখ্যা দুইটি হয় তাহলে এটার নামকরণ একরকম হবে। যদি অক্সিজেন সংখ্যা তিনটি হয় তাহলে এটার নামকরণ একরকম হবে। আমি সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি মৌল দিয়েই বোঝাচ্ছি তোমাদের। যদি সোডিয়াম ক্লোরিন এর সাথে 4টি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে এটার নামকরণ কেমন হবে সেটাই আমরা আজকে শিখব। তাহলে আসো, যদি দুইটি মৌল সোডিয়াম এবং ক্লোরিন, এখানে পটাশিয়াম হতে পারে, আয়োডিন হতে পারে, কারণ একটি ধাতু এবং একটি অধাতু হতে হবে। তাহলে এই দুটি মৌলের সাথে যদি একটি মাত্র অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে এই যৌগটার নামকরণ আমরা কিভাবে করব। দেখো, প্রথমে আমরা ধাতুর নামটা লিখব বরাবরই, কারণ ধাতুর নামটা লেখার সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে আমরা সোডিয়াম কেন আগে লিখছি, কারণ এটি ধাতু এবং সোডিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যত, সেটা ক্লোরিনের চেয়ে কিন্তু কম, তাই না? ক্লোরিনের সর্বশেষ কাঠামোতে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে 7টি এবং সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 1টি। সো আমরা এখানে সোডিয়ামের নামটি আগে লিখব। তাহলে সোডিয়াম এরপরে যেটা হবে, যদি অক্সিজেন পরমাণু একটি থাকে তাহলে এই ধাতব মৌলের আগে প্রেফিক্স হিসাবে আমরা একটা হাইপো যোগ করব। কি যোগ করব? হাইপো। সোডিয়াম হাইপো, তারপরে কি? ক্লোরাইড। এই যে আইটি যোগ করব, হ্যাঁ, এই আইটিটা আমরা যোগ করব। তাহলে দুইটি মৌলের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে কি করতে হবে আমাদের? অধাতব মৌলের আগে হাইপো যোগ করতে হবে এবং অধাতব মৌলের শেষে সাফিক্স হিসাবে আইটিই যোগ করতে হবে। ওকে, যদি অক্সিজেন একটি হয়। ক্লিয়ার? আসো, এবার এই অক্সিজেন যদি দুইটি হয় তাহলে কেমন হবে এর নামকরণটা? অক্সিজেন যদি দুইটি হয় তাহলে এর নামকরণটা হবে, প্রথমে একইভাবে আমরা লিখব সোডিয়াম শুধু ক্লোরাইড। যদি অক্সিজেনটা 2 হয়, অক্সিজেন হচ্ছে 2, এই অক্সিজেনের সংখ্যা যদি 2টি হয় তাহলে আমরা শুধুমাত্র এই
অধাতব মৌল যেটা আছে সেটার শেষে আমরা ITE যোগ করব। এটার শেষে আমরা সাফিক্স হিসাবে ITE যোগ করব। তাহলে আমাদের নামকরণটা হলো সোডিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে এবারে আসো আমরা একটা কুইজ প্র্যাকটিস করি। কি দেব, এখানে সোডিয়াম বাদ দিয়ে আমি দিলাম হচ্ছে পটাশিয়াম, এখানে আমি অক্সিজেন একটা দিলাম। তাহলে এই যৌগের নামকরণটা এখন এই যৌগের নামকরণটা কেমন হবে একটু চিন্তা করো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যৌগের নামকরণটা হবে পটাশিয়াম। পটাশিয়াম যেহেতু অক্সিজেন একটি আছে, তাহলে অধাতব মৌলের আগে হাইপো যোগ করতে হবে এবং অধাতুর শেষে আইট যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে পটাশিয়াম হাইপোক্লোরাইট। ওকে, এবার আসো, যদি এই অক্সিজেনের সংখ্যা 3টি হয়, এই অক্সিজেনের সংখ্যা যদি 3টি হয়, তাহলে এই যৌগের নামকরণটা আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে এই যৌগের নামকরণটা করার সময় যেটা খেয়াল করো, আমি সোডিয়াম প্রথমে লিখলাম, সোডিয়াম এই যে অধাতব মৌলটা রয়েছে এইটার সাথে শুধুমাত্র 8 যোগ করব আমরা, আমরা 8 যোগ করে দেব, শুধুমাত্র 8। অধাতব নামের শেষে শুধুমাত্র সাফিক্স হিসাবে 8 যোগ করব। ঠিক আছে, যদি অক্সিজেন সংখ্যা 3 হয়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটি যৌগ, যদি পটাশিয়াম আয়োডিন এবং অক্সিজেন 3 হয়, তাহলে এই যৌগটার নাম কেমন হবে? যেহেতু এখানে অক্সিজেন 3 আছে, তাহলে কি হবে? আমরা প্রথমে লিখব পটাশিয়াম, তারপরে যেহেতু অক্সিজেন 3 সেহেতু অধাতব নামের শেষে আয়োডেট AT, আমরা এই শুধুমাত্র ATE যোগ করে দেব, তাহলে পটাশিয়াম আয়োডেট। ওকে, এবার আসো এই অক্সিজেন সংখ্যা যদি 4টি হয়, এই অক্সিজেন যদি 4টি হয়, তাহলে যৌগের নামকরণটা কেমন হবে? খেয়াল করো, যদি অক্সিজেন 4টি হয়, তাহলে প্রথমে আমরা একইভাবে ধাতুর নাম লিখব সোডিয়াম, তারপরে আমরা একটা পার যোগ করব, PER, পার। ঠিক আছে, আমরা সোডিয়াম পার, তারপরে ধাতুর নামের শেষে আমরা একটা এর যোগ করব, ক্লোরেট। ঠিক আছে, ধাতুর নামের শেষে ক্লোরেট যোগ করব। ঠিক আছে, তাহলে কি হলো? সোডিয়াম পার ক্লোরেট। অর্থাৎ অক্সিজেনের সংখ্যা যদি গ্রেটার দেন 3 হয়, অর্থাৎ 3-এর অধিক হয়, তাহলে আমরা এখানে পার যোগ করব। তাহলে সোডিয়াম পার ক্লোরেট এবং অধাতব নামের শেষে ATE যোগ করব। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম পার ক্লোরেট। হলো বন্ধুরা, আমরা আরেকটি যৌগ প্র্যাকটিস করি, সেটা হলো যে পটাশিয়াম দিলাম, ক্লোরিন দিলাম, অক্সিজেন দিলাম, এখানে 4 দিলাম। তাহলে এটার নাম কেমন হবে? এইটার নাম হবে পটাশিয়াম, যেহেতু অক্সিজেন 3-এর অধিক অর্থাৎ 4টি, সেহেতু পটাশিয়াম পার ক্লোরেট। ঠিক আছে, পটাশিয়াম পার ক্লোরেট। তো দুটি মৌলের সাথে যদি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই যৌগগুলোর নামকরণ এইভাবে করতে হয়।
তোমরা আশা করছি বিষয়টি খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে কিছু কিছু যৌগ আছে যেগুলো তোমাদের যেগুলো সচরাচর তাদের বহুল ব্যবহৃত নাম অনুযায়ী আসলে লেখা হয়ে থাকে অথবা পড়া হয়ে থাকে। যেমন ধরো আমরা যেমন যদি এই যৌগটার কথা চিন্তা করি, এই যৌগটার কথা যদি চিন্তা করি, তাহলে নিয়ম অনুসারে এটার নাম হওয়ার কথা ছিল ডাইহাইড্রোজেন অক্সাইড, তাই না? ডাইহাইড্রোজেন অক্সাইড। কিন্তু এটার নাম আমরা এত বহুল পরিচিত এবং ব্যবহৃত, এটার নাম আমরা সরাসরি বলে থাকি H2O, সেটা হলো পানি, তাই না? আমরা H2O-কে পানি বলেই জানি। এরপরে আরেকটি যৌগ তোমরা চিন্তা করতে পারো NH3, ঠিক আছে? এটার নাম কেমন হওয়ার কথা ছিল? এটার নাম এই যে নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড, তাই না? এটার নাম হওয়ার কথা ছিল নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড। আমাদের দ্বিতীয় পর্বের নিয়ম অনুসারে, নামকরণের নিয়ম অনুসারে এটার নাম হওয়ার কথা ছিল নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড। তাহলে এটা বহুল প্রচলিত পরিচিত একটি যৌগ হওয়ায় এটার নামকরণ করা হয় অ্যামোনিয়া, তাই না? এটাকে আমরা সবাই অ্যামোনিয়া বলে জানি, অ্যামোনিয়া। এরপরে আরও কিছু যৌগ আছে, যেমন ধরো HCl, এটাকে কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে আরও একটি যৌগের কথা আমরা যদি চিন্তা করি, সেটা হলো H2SO4। এই যৌগটাকে আমরা সাধারণত কি হিসেবে চিনি? এই যৌগটাকে সাধারণত আমরা সালফিউরিক অ্যাসিড হিসাবে জানি। তারপরে তোমরা আরও কিছু যৌগ আছে, যেমন এই যৌগটাকে আমরা কি হিসাবে জানি? নাইট্রিক অ্যাসিড। তাহলে এটাকে সালফিউরিক অ্যাসিড, পানি, এটাকে অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, এগুলো আসলে নামকরণের বাইরে, নামকরণের নিয়মের বাইরে আমরা এগুলো বলে থাকি অথবা লিখে থাকি, পড়ে থাকি, তাই না? যেহেতু এই যৌগগুলো বহুল প্রচলিত, পরিচিত সবার কাছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই 3টি ভিডিও থেকে অজৈব যৌগের নামকরণের যে নিয়মগুলো শিখলে, মূলত তোমাদের বইতে যতগুলো অজৈব যৌগ দেয়া আছে, আমি আশা করছি এই 3টি পর্বের যে নিয়মগুলো তোমরা শিখলে, এই 3টি নিয়মের বাইরে কিন্তু সেই যৌগগুলো নয়। এই 3টি নিয়মের আওতায় পড়বে তোমাদের এসএসসি লেভেলের কেমিস্ট্রি বইতে যে যৌগগুলো দেওয়া আছে, অজৈব যৌগ। শুধুমাত্র অজৈব যৌগের নামকরণই আমরা শিখলাম। তো আশা করছি তোমাদের বইতে যে যৌগগুলো আছে, সে যৌগগুলো তোমরা এখন সহজেই পড়তে পারবে, লিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীর সামনে আমি আরও একটি ভিডিও তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি, সেটি হলো র্যাডিক্যালযুক্ত যৌগসমূহের নামকরণটা কেমন হয়। তোমরা র্যাডিক্যালের কথা নিশ্চয়ই শুনেছ এবং জানো, সেই র্যাডিক্যালযুক্ত যৌগগুলোর নামকরণ আসলে কেমন হয়, সেটির উপর আমি একটি ভিডিও বানাবো। তোমরা সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যে 3টি পর্ব আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা কতটুকু শিখতে পারলে এবং কতটুকু উপকৃত হতে পারলে। তোমরা যদি উপকৃত হও, তাহলে সেটাই আমার সার্থকতা, আমার শ্রমটা সফল হবে। আর বরাবরের মতোই বলছি যে আমাকে ইন্সপায়ার করো, আমি যেন বেশি বেশি তোমাদেরকে নিয়ে চিন্তা করতে পারি, তোমাদের সেবা দিতে পারি। তো তোমরা এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অন করে দাও, যেন নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং বেশি বেশি শেয়ার করো, লাইক দাও, কমেন্ট করো। তো সামনে আমার র্যাডিক্যালযুক্ত অজৈব যৌগের নামকরণ
মকরণের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।